আর আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, আমাদের জীবনের প্রেক্ষাপট, জীবনযাপন সম্পূর্ণ বদলে গেছে এই বছর 5ই আগস্টের পর থেকে। এই যে দেখেন, আজকে একটি দিন, 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। আমরা সাংস্কৃতিক কর্মীরা প্রতি বছর এই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকে। বিশেষ করে 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর তো থাকেই, পুরো মাস জুড়ে থাকে। কিন্তু যখন থেকে 5ই আগস্ট এই দেশে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, বিগত সরকারকে পতনের চেষ্টা করা হয়েছে, তারপর থেকে বাংলাদেশের মৌলবাদীরা, জামাতে ইসলামীরা, বাউল সম্রাট আব্দুল করিমের এলাকা সুনামগঞ্জে বসে তারা আহ ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের কোনো সংস্কৃতি চর্চা হবে না, গান, নাটক, নৃত্য কোনো কিছুই হবে না। এই ঘোষণাটি যখন ছড়িয়ে পড়েছে, তখন বিভিন্ন অনুষ্ঠানের, সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা আয়োজক আছেন, তারা কিন্তু আমাদের দেশে এখন 95% অনুষ্ঠানই তারা বন্ধ করে দিয়েছেন। কারণ এই আয়োজনটি করলে যদি কোনো সন্ত্রাসী হামলা মৌলবাদী বা বিএনপি করে, তাহলে সেই দায়িত্বটি কে নিবে? যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য যারা আছে, সেই সাথে যোগ দিয়েছে বিএনপি। এবং বর্তমান সরকারের ছত্রছায়ায় জামাতে ইসলামী এবং বিএনপি এই কাজগুলো করছে। কারণ হচ্ছে, যদি শুধু মৌলবাদী জামাতে ইসলামী এবং বিএনপি এটি করত, সরকার যদি এটার বিরোধিতা করত বা এই ব্যাপারে সোচ্চার থাকতো যে না, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বা এখানে সংস্কৃতির বাংলাদেশ, একটি জাতির পরিচয় হচ্ছে সংস্কৃতি, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সরকারের তরফ থেকে নির্দেশনা থাকতো যে তারা যেন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করার ক্ষেত্রে শিল্পীদেরকে বা আয়োজকদের সহযোগিতা করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন আছে শুধু নামে মাত্র, তারা তারা উপস্থিত থাকছে যেহেতু তাদের দায়িত্ব, যেহেতু তাদের চাকরি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় এই ব্যাপারে। কারণ সরকার এই ব্যাপারে, এর আগে আমরা সবাই, শুধু সংস্কৃতি কর্মী না, আমরা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে সংস্কৃতি চর্চা করেছি। আমাদের বাক স্বাধীনতা ছিল, আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি এবং আমরা রাস্তাঘাটে যে চলেছি, রাত 10টা 11টায় এরকম হয়েছে যে আমরা বিভিন্ন অনুষ্ঠান থেকে ঘরে ফিরেছি, একেবারে নির্বিঘ্নে ফিরেছি। খুব সামান্য, খুব বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমরা নিরাপত্তাহীনতায় ভুগিনি। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যেটা উপলব্ধি করছি, যে একটা দিনও আমরা শান্তিতে থাকতে পারছি না। বিশেষ করে 5ই আগস্টের পর বাংলাদেশের সবগুলো বাড়িতে যখন ডাকাতি হচ্ছিল, একাধারে 15 দিনের মতো, 16 দিনের মতো, আমরা কেউ একটি রাতও ঘুমাইনি। আর সংস্কৃতি চর্চা তো একেবারেই এখন বন্ধ। আগে আমরা সাথে সেই সময়টার সাথে বর্তমান সময়টা যদি আমি বলি, এই আন্দোলনটা বাচ্চাদেরকে মানে এমন ভাবে ওরা মোটিভেট করছে, বাচ্চাদের মধ্যে থেকে ওই যে ম্যানারটা, যেটা মানে ছাত্রদের যে সম্মান সূচক যে ম্যানার, এই জিনিসটা নাই বাচ্চাদের মধ্যে। ওরা এখন সবকিছুতে একটা দাবি দাওয়া, বা সবকিছুতে মনে হয় যে আমরাই ভালো বুঝি, গুরুজনরা বোঝে না, বা আমার শিক্ষক ভালো না, আমার শিক্ষকের মধ্যে বোধহয় কোনো কিছু খামতি আছে, বা ওদের ভাষায় যেটা বলে ওরা শিক্ষকদের যে ওরা, বা ওদের ভাষাটা যদি বলি একটু একটু রাজনৈতিক দিকে চলে যায়, যদি আমি বলতে চাই না তবু আসে বলতে, যে ওরা বলবে পতিত সরকার বা পতিত স্বৈরাচার। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, স্বৈরাচার বলতে ওরা কি বোঝায়? একই কথা ওরা আগে, আমি যদি কম্পেয়ার করি তাহলে বলবো যে ওই সময়টা যখন বিগত সরকার ছিল, যারা ওকে পতিত মানে স্বৈর সরকার বলে, উনি যখন ছিলেন তখন আমি কাউকে কথা কম বলতে দেখি নাই। শুধু বাচ্চাদের মধ্যে এই বেয়াদবিটা ছিল না, বাচ্চারা, আমার মতে বাচ্চারা যথেষ্ট ভদ্র ছিল, মানে আমি যতটা দেখি। আর এই জুলাই আগস্টের পরে বাচ্চাদের মধ্যে, আমি এটাকে ওদের ঔদ্ধত্যপনা বলবো না কি বলবো আমি বুঝতে পারি না। একটা বাচ্চা সম্পর্কে মন্তব্য করতেও খারাপ লাগে অ্যাজ এ টিচার, যে ওরা ওদের যে ঔদ্ধত্যগুলা বলি, মানে আমি মানে রানিং শিক্ষকতায় নেই, তো আমি যখন শিক্ষকতায় ছিলাম বা আমার বাচ্চারা যেহেতু স্কুল কলেজে পড়ে, তো মানে কিছুদিন আগে, মানে এই যে আমরা যদি জুলাই আগস্টের সাথে কম্পেয়ার করি বর্তমান অবস্থার সাথে, দেখা যায় যে মানে জুলাই আগস্টের আগে বাচ্চাদের যে ম্যানার ছিল বা ওদের যে আচরণগত ব্যাপার, এবং জুলাই আগস্টের পরে যে আচরণগত ব্যাপার, তার মধ্যে একটা আকাশ পাতাল ফারাক আমার চোখে পড়ে। যে দেখা যায় বাচ্চারা একটা সময়, বাচ্চারা টিচারদেরকে যে সম্মানটা করতো, এই সম্মানটা এখন টিচাররা সম্ভবত এই সম্মানটা পায় না, বা টিচাররা একটু ভীত সন্ত্রস্ত। বাচ্চাদেরকে যে যে শাসনটা আমরা করতাম বা আমি যখন শিক্ষকতায় ছিলাম, বাচ্চাদেরকে যেভাবে বলতে পারতাম,
এখন বোধহয় টিচার ওইভাবে বলতে পারছে না বা পারে না। মানে টিচারদের মানে সিনিয়রদেরকে, বা আমি নিজেও রেসপন্সিবল বলবো, সিনিয়র বলতে আমি আমার নিজেকেও তো বোঝাচ্ছি। এখানে আমি অভিভাবক হিসাবে নিশ্চয়ই আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, অথবা যাদের কাছে ওরা শিক্ষা পায় সেটা আর মানে বাবা মা, শিক্ষক, চাচা চাচি, মানে যারা গুরুজন বলতে আমরা যাদেরকে বুঝি, প্রপার শিক্ষাটা দিতে পারে না। এখানে সবার মধ্যে একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স কাজ করছে। ওদের ধারণা যে বিগত সরকারে যারা ছিলেন তারা বোধহয় অনেক বেশি কিছু মানে দেশ থেকে নিয়ে গিয়েছেন, বা এইরকম একটা ব্যাপার বাচ্চাদের মাথায় ঢুকানো হয়েছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে আমরা হয়তো সঠিকভাবে বাচ্চাদেরকে দিতে পারি নাই। আমার কাছে এটা মনে হয়, এবং শিক্ষকরা যেভাবে অপদস্থ হচ্ছে তাতে শিক্ষকরা কিন্তু বাচ্চাদেরকে যথাযথ মানে শাসন বলি বা শিক্ষাটা যেটা। চলে যাওয়ার পরে এখন আমার জীবন মানে এক প্রকার দুর্বিষহ ভাবেই চলছে। বাজারে মানে দ্রব্যপণ্যের মানে বর্তমান বাংলাদেশের মানে সমস্যার মধ্যে অন্যতম সমস্যাই হচ্ছে দ্রব্যমূল্য, যেটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আমাদের। যেটা আমরা খুবই হিমশিমের অবস্থায় আছি। তাও বলতে পারবো না যে ভাইয়া ভালো আছি। আগে বিগত আমলে তো খেয়ে পরে বেঁচেছিলাম, কিন্তু এখন সেটাও আর বলা যায় না। জনের খবর মানে হিসেবে পরিচিত জনদের মধ্যে মোট 47 জনের খবর আমি আপনাকে বলতে পারি, বিনা নোটিশে মানে পরের দিন থেকে আপনাকে আর অফিসে আসার দরকার নেই। তাদের কাছ থেকে মানে ধার কর্জ করে, যেটা আসলে এখানে বলতেও সংকোচ লাগে। হয় না, আমাদের মধ্যবিত্তদের একটা সমস্যা হয়, আমরা না খেয়েও বেঁচে থাকতে পারি কিন্তু কারো কাছে হাত পাততে পারি না। কিন্তু সময়ে আমাদেরকে এমন ভাবে পরিস্থিতিতে বাধ্য করছে যে এখন আমাদেরকে সেভাবে করেই চলতে হচ্ছে। ভূমিকা নেই, তারা একেবারেই নিষ্ক্রিয়। কারণ সরকারের তরফ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা ওইভাবে দেয়া নেই যে তোমরা যে কোনো দুর্ঘটনা হোক, যে কোনো সন্ত্রাসী হামলা হোক, বা জনগণের জানমাল নিরাপত্তা বা অনুষ্ঠান আচারে যেন আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার থাকে নিরাপত্তা দিতে, সরকারের তরফ থেকে এ ধরনের কোনো ঘোষণা দেয়া নেই। এটার প্রমাণ হচ্ছে যে আমরা যখন বিভিন্ন সমস্যায় পড়ছি 5ই আগস্টের পর থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সাহায্য চাচ্ছি, তখন আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তারা মুখে